আওয়ামী শাসনামলে নাসিরনগর বা কুমিল্লার মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন টু শব্দটি করেনি প্রতিবেশী দেশ ভারত। কিন্তু জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতনী সম্প্রদায় নিয়ে ভারতের প্রোপাগান্ডা যতটা না হিন্দুদের জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য বলে মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদাজল খেলে গেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস? অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে কঠিন বিপদের মুখে পড়ে গিয়েছেন ভারতে নরেন্দ্র মোদী ইতিমধ্যে চিন্তিত হয়ে পড়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনকি সকল দল ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন। সেজন্য ভারত ভয়াবহভাবে চিন্তিত হয়ে পড়েছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি সিদ্ধান্তের কারণে ভারত কঠিন বিপদে রয়েছেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য পরিষ্কার হবে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদাজল খেলে গেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সেদেশের গোয়েন্দা সংস্থার মোদি সরকারকে রিপোর্ট করেছে? আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনাই মোদিকে পাগল করে তুলেছে। ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ, যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে আসছে দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদি প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে, ইসকন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন, কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি। সামরিক সূত্র বলছে, ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা। দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে পড়বে। এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধোপে টিকবে না, এ কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদি তার দেশের 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি, ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য হবে ভারত।
আওয়ামী শাসনামলে নাসিরনগর বা কুমিল্লার মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন টু শব্দটি করেনি প্রতিবেশী দেশ ভারত, কিন্তু জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতনী সম্প্রদায় নিয়ে ভারতের প্রোপাগান্ডা যতটা না হিন্দুদের জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য বলে মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। তাদের মতে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি করতে চায় চক্রান্তকারীরা। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনকে সাথে নিয়ে কেজেড সোহেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার মিথ্যাচার, প্রোপাগান্ডা আর গুজব যেন কিছুতেই থামছে না। সাম্প্রতিক সময়ে আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার পর বিষয়টি নিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ এবং সুরক্ষিত। হিন্দু মুসলমান আমাদের দেশে ভাই ভাই, আমরা যে পেলে এক লোকের চলাফেরা করি অনেকটাই মনে করেন কি বুঝবেই না। হিন্দুরা কি শান্তিতে আছে কিনা বা মুসলমানরা কোনো অত্যাচার করতেছে কিনা, সম্পদ গরু বছর লুণ্ঠন হচ্ছে কিনা আপনাদের? না, আমাদের এখানে হয় নাই। আমক দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই। আমার এলাকায় অনেক ভালো, আমার কোনো হামলা টামলা নাই, কোনো নাই। আমার আশেপাশে সবাই ভালো আছে, আমরা ভালো আছি, এটাই জানি। আমরা আশেপাশে এলাকায় পার্শ্ববর্তী যতটুকু এলাকা আছে আমি দেখছি সবাই ভালো আছে। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারের নামাবাজার এবং ধামরাই উপজেলার বড়দাই গ্রামকে আলাদা করেছে বংশাই নদী। নদীর দুই পাড়েই এখানে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের বসবাস। শেখ হাসিনার পতনের পর কেমন আছেন সনাতন ধর্মাবলম্বীরা? সরেজমিনে কথা বলে জানা যায় অতীতের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ আছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু মুসলিম সব ভালোই আছি আমরা। আপনাদের মন্দিরে পূজা করতে অসুবিধা হয় না? এই যে পূজা করলাম, কোনো অসুবিধা হয় নাই। বাড়িতে আমরা এখনো পূজা করি, এখনো কোনো সমস্যা হচ্ছে না। আজ পর্যন্ত এই এলাকায় কোনো সমস্যাই হচ্ছে না। আমার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে না। অন্য জায়গার কথা তো আমরা বলতে পারছি না, বাট আমাদের এই এলাকার মধ্যে এরকম কোনো কিছুই হয়নি। না জেনে এরকম নিউজ করা ঠিক না, ওরাও হয়তো ভুল তথ্য পাচ্ছে, এই জন্য। বিএনপির সরকার গঠন করেছে এমন ধারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দল, বললেন তারেক রহমান। বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গত 5 আগস্টের পর কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসেছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। আমি বলতে চাই, আমরা সরকার গঠন করে নেই, সরকারি দলে নেই, এখনো বিরোধী দলেই আছি। যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করেছেন তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এনে, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, কেউ যদি মনে করেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম তারা মাঠে নেই বা দুর্বল, আল্লাহর ওয়াস্তে একথা মন থেকে সরিয়ে দিন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো, আগামী নির্বাচন তার চেয়েও কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি যেহেতু এ দলের প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। এই ষড়যন্ত্রকে যদি উপরে ফেলতে হয়, উপরে আসতে হয়, তবে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশ বিএনপি গ্রহণ করবে কিনা অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার জানতে চান। বিএনপির ঘোষিত 31 দফার প্রথমে ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করা, তবে অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন কমিশন গঠন করেছে এবং সংবিধান সংস্কার কমিটি করেছে। সেই কমিটির সুপারিশ যদি বিএনপির সঙ্গে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে কি করা হবে, বা এই সরকারের যে সুপারিশ সেটা বিএনপি গ্রহণ করবে কিনা, করলেও কতটুকু করবে? এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশ এবং দেশের মানুষের জন্যই বিএনপি 31 দফা দিয়েছে। প্রথমে যখন শুধু বিএনপির পক্ষে ছিল তখন 27 দফা, পরবর্তীতে যে দলগুলো ছিল সবার সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে 31 দফা দেওয়া হয়েছে। তাই মনে করে না এর বাইরে কোনো কিছু আছে। এরপরে যদি বেটার কোনো দফা আসে, কোনো একটা দফার ক্ষেত্রে বেটার কিছু ঘটে এবং যেটি জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ, দেশের স্বার্থে সামঞ্জস্যপূর্ণ, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করব।